চালিয়ে দেন, সবাই চালিয়ে দেন। আমার বন্ধু প্লাস আমার কোচিং এর মেন্টর, সে আমার খুব কাছের একজন বন্ধু। তো তাকে আমরা সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে তার যে অর্জন সেটা আমরা স্বীকৃতি হিসেবে দিব। তা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি তার সংবর্ধনা পুরস্কার গ্রহণের জন্য। তো ইনশাল্লাহ আগামীতেও যারা আপনারা এরকম অর্জন করবেন সবাইকে আমি সম্মানিত করার চেষ্টা করবো। এটা আমার ব্যক্তিগত ভাবেই, হ্যাঁ, এটা আমার ভালো লাগে, কারণ আমার নিজেও আমি এইভাবে পুরস্কৃত হয়ে আসছি, এই জন্য এর মূল্যায়নটা বুঝি। যে আপনাদেরকে যে একটা কলম দিই বা একটি দিই, দেখবেন যে ভালো লাগে। হ্যাঁ, এটা অনুপ্রাণিত করাই হচ্ছে আমার উদ্দেশ্য। এখন আমি আমার খুব কাছের বন্ধু এবং আমাদের জব মিশন যে প্রতিষ্ঠান, তার মেন্টর আমার বন্ধুকে তার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং অনুমতি ব্যক্তের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে সবাই হয়তো চিনেন, হয়তো বা কেউ চিনেন না। হ্যাঁ, আমি সুমন কুমার সাহা। আমি সদ্য কর অঞ্চল যশোর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সুপারিশ প্রাপ্ত। তো আসলে আপনাদেরকে বলার মতো সেরকম বড় কিছু নেই। তবে শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার খুব কাছের বন্ধু আল জামিদকে। হ্যাঁ, তার কারণ যে আপনাদের থেকে মানে আপনারা অনেক বড় লাকি একটা বিষয়, যেটা যে জামিদের মতো একটা বড় মেন্টর পাইছেন। তার কারণ যে সব থেকে বড় বিষয়, আমাদের মাগুরা জেলা অনেক পিছিয়ে মানে পড়াশোনার দিক থেকে। তো এটা কেন বললাম, মানে আমার পড়াশোনা শুরু হলো আপনার 2022 সাল থেকে। 2022 সাল থেকে যখন পড়াশোনা শুরু করি, তখন আমি 4বার সাব ইন্সপেক্টরের ভাইভা দিই। তো 4বার সাব ইন্সপেক্টরের ভাইভা যখন ফেল করি, তখন ভাবলাম যে বোধহয় আমার দ্বারা এই পড়াশোনা টনাশোনা কিছু হবে না। তো 2025 সালে আমি আগারগাঁও তালতলা একটা কোচিং সেন্টার আছে, ওইখানে ঢাকাতে অন্তত 20টা কোচিং সেন্টার আছে। ওখানে প্রায় 4 থেকে 5 লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করে। তো সবাই বেশিরভাগ পড়াশোনা করে এই 11 থেকে 20তম গ্রেডে। তো সেখানে আমার বেশি দিন সৌভাগ্য হয় নাই থাকার, তার কারণে আমি 3 মাসের মাথায় চাকরি পেয়ে যাই আর কি। আমি আগে ছিলাম কারিগরি শিক্ষা অধিদপ্তরে। তো ওখানে আমি আমার মাগুরার কোনো ছেলে পেলে পাইতাম না। মানে যা দেখতাম কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল, মানে এরা আমাদের থেকে অনেক আগায়, বুঝছেন? তো এই জন্য বললাম যে আসলে জাভিদ আপনাদের জন্য যে একটা প্ল্যাটফর্ম খুলছে, এটা আপনারা সত্যিই লাগে। তার কারণ যে আমি ওর সাথে অনেক আগে যুক্ত আছি। সিলেবাস গুলো অ্যানালাইসিস করে দেখলাম, আপনারা যদি এই সিলেবাস অনুযায়ী মানে একটু রুটিন ওয়াইজ পড়াশোনা করেন, আসলে আমি বড় চাকরির বিষয়টা আমি বলবো না, মানে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাইতে মানে 6 মাস পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব। আপনারা এই একটা বিষয় মনে প্রাণে ধারণ করেন। আর আমার চাকরি পাওয়ার 11 থেকে 20তম গ্রেডের চাকরি পাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। মানে সেটা যে আমি হিউজ পরীক্ষা দিছি, বুঝছেন? আমি প্রায় 70+ পরীক্ষার পরে পরীক্ষায় টিকছি। মানে 70টা পরীক্ষায় ফেল করার পরে পরীক্ষাতে টিকা শুরু করছি। আর এই চাকরিটা 11তম ভাই, আর 7তম ভাই আমার আগের চাকরি। তো সেই হিসাবে হলো গিয়ে আপনাদের অনেক পরীক্ষা দিতে হবে। যদি আমার পরামর্শ সেটা যে হিউজ পরিমাণ আপনারা পরীক্ষা দিবেন। মানে হয়তো ফেল করবেন, আমি 70টা পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষায় কোয়ালিফাই করছি। মানে লাস্ট অফিস সহায়কের চাকরি পাওয়া তো আরো কঠিন। মানে বিসিএস এর একটা চাকরি পাওয়া যেরকম কঠিন, বিসিএস এর থেকে অফিস সহায়কের চাকরি পাওয়া কঠিন। তার কারণ অফিস সহায়কে আপনার বিসিএস এর থেকে বেশি কম্পিটিশন হয়। আমি এমনও অফিস সহায়ক আছে যেখানে 40-এর মধ্যে 38 পাইছি, কিন্তু রোল আসে নাই। আমি নিজে অফিস সহায়কে পরীক্ষা দিচ্ছি। কিন্তু এই জন্য আপনাদের কম্পিউটার স্কিলটা যদি থাকে, এই জায়গাটাকে আপনারা অনেক আগায় যাইতে পারবেন। মানে কম্পিউটার না থাকলে আপনারা অন্যান্য চাকরির ক্ষেত্রে মানে 50% মার্কস পাইলে আপনারা রিটেন কোয়ালিফাই করতে পারবেন। আর অন্যান্য জায়গায় যেখানে আপনার এই স্কিল টাইপের কিছু নেই, সেইখানে আপনারা বর্তমান কম্পিটিশন আসলে অনেক হাই। তো সেই জায়গা থেকে আপনারা যত পরীক্ষা দিবেন, মানে আর আমি আসলে এত বই খাতা পড়তাম না। মানে 11তম 20তম থেকে গ্রেডের জন্য আমি সেলফ পাবলিকেশনের এক সেট বই পড়তাম। হ্যাঁ, মানে এক সেট বই পড়তাম, ওই এক সেট বই পড়লেই মোটামুটি হয়ে যায় তো আর কি। সেই ক্ষেত্রে আসলে আপনারা পড়াশোনার ক্ষেত্রে আর কি বলবো, মানে আর একটা ব্যাপার যে জামিল সবসময় দেখি বলতো, মানে পড়াশোনা আপনারা ভোরবেলা পড়াশোনা করার চেষ্টা করবেন। এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। মানে রাত জেগে না জেগে মানে ফজরের আজানের পরে পড়াশোনা করবেন, এটা খুব কাজে দেয়। ওর কথার সাথে
এখানে কিছু অ্যাড করি, সেটা হচ্ছে ডাক্তাররাও বলেন, হ্যাঁ, অনেক অভিজ্ঞ বিসিএস ক্যাডার ওনারাও আছেন, বিশেষ করে ডক্টর নাবিল, উনি কিন্তু বরাবরই বলেন যে সকালে ফজরের নামাজের পরে কিন্তু ব্রেন একটা আলফা ওয়েভ তৈরি হয়, হ্যাঁ, তখন আপনি যদি 1 ঘন্টা পড়েন আর বাকি সারাদিনে 4-5 ঘন্টা সমান। আমিও কিন্তু ওইটা ফলো করার চেষ্টা করছি, কিন্তু চাকরির কারণে ওইটা খুব বেশি ধরে রাখতে পারিনি, তারপরেও আমি কিন্তু ওইটা ধরে রাখার চেষ্টা করছি। আপনারা ফজরে ওইটা রুটিন মেনটেন করবেন। আর প্রতি আরেকটা বিষয় বলে রাখি যে আধা ঘন্টা বা 40 মিনিট পর পর আপনারা একটা ছোট ব্রেক নেবেন 5 মিনিটের। তখন হচ্ছে ব্রেনটা আবার একটু, কালি যেমন ফুরাই গেলে রিফিল করা হয়, ব্রেনটা আবার একটু রিচার্জ হবে মোবাইলের ব্যাটারির মতো, হ্যাঁ। আর ব্রেনকে মানে খুব বেশি প্রেশার ক্রিয়েট করবেন না। সকালে বিশেষ করে ইংরেজি এবং ম্যাথটা করতে পারেন, আর বাকি টাইমে আপনারা বাংলা সাধারণ জ্ঞান পড়লেন, হ্যাঁ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার যে সৃষ্টিকর্তা তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে, যে আজ হোক কাল হোক একটা ব্যবস্থা হবে। এর পাশাপাশি নিজেকে মানে নিজের প্রতিও বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা হবে, কনফিডেন্স। এই কনফিডেন্সটার কারণেই কিন্তু আজকে আমি এ পর্যন্ত, হ্যাঁ। আপনার কনফিডেন্স না থাকলে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। এর পাশাপাশি আপনার থাকতে হবে ধৈর্য, প্রচুর ধৈর্য থাকতে হবে। এই একটা প্ল্যাটফর্ম এখন হচ্ছে চাকরি ডায়মন্ড হরিণ হয়ে যাবে সোনা হরিণের থেকে, কারণ পে স্কেল দিয়ে দিবে। তখন এই যে এখন যে 22 লাখ করছে, আপনি 1 বছর পরে দেখবেন যে এটা 30 লাখ হয়ে গেছে, হ্যাঁ। এখন এমন পর্যায়ে চলে যাবে। এই কারণে হচ্ছে আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যে আপনি যেখানে কাজ করবেন সেখানে সোনা হয়ে যাবে, সোনার থেকে ডায়মন্ড হয়ে যাবে। সেটা কিরকম, আপনি যখন একটা চাকরি হতে থাকবে তখন কিন্তু পরপর হতেই থাকবে। আপনি দেখবেন যে যার একটা চাকরি হচ্ছে, বন্ধুর যে একটা চাকরি হয়েছে, আবার 6 মাস বা 1 বছর পরে আরেকটা চাকরি হলো। আমি এই যে দীর্ঘ 8 বছর চাকরি করছি, আবার 2 বছর 1.5 বছর চেষ্টা করছি, আরেকটা চাকরি হয়েছে। আবার যদি এটা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, এটা থাকবে। আপনাদেরও কিন্তু এই মেন্টালিটি থাকতে হবে যে এক ভালোর কিন্তু শেষ নেই, হ্যাঁ। আর সব রকম কোনো সীমার এখানে, এটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। আপনি যদি এই যে প্রতিদিন ফজরে ঘুম থেকে উঠতেছেন, এটাই কিন্তু সফলতা, বা আল্লাহ আপনার হায়াত রাখছে, এটাই কিন্তু বড় একটা পাওয়া। সুস্থতা হচ্ছে অনেক বড় নিয়ম, হ্যাঁ। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আর আমার সবসময় টেন্ডেন্সি যে আমার দ্বারা বা যদি কেউ এক অক্ষরের উপকার পাই, সে যদি আমার জন্য একটু দোয়া করে, সেটা আমার ইহকাল পরকাল সবকালে কাজে লাগবে। এটা আমি খুলনা থেকে শিখেছি। আমি যে স্যারের কাছে কোচিং করতাম, সে আমাকে আসার সময় এই কথাটাই আমাকে বলে দিছে যে তুমি জীবনে যাই করো না কেন, এমন একটা কিছু করে যাও যাতে মানুষ তোমার দোয়া করে। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি, ইনশাল্লাহ আমি তো রাখ পর্যন্ত করে রাখবো। এখন বন্ধ, তুমি কন্টিনিউ করো। তুমি জাভিদের একটা কথা বললো না, চাকরি পাওয়ার পরে চাকরি, বুঝছেন, মানে এমন একটা পর্যায়ে চলে আসলো, মানে এমন কোনো শুক্রবার ছিল না যে আমি তখন ফরিদপুর থাকতাম। মানে বৃহস্পতিবারে চলে যাইতাম, আমার তো থাকার আবাসন ব্যবস্থা ছিল, আমার আপুর বাসা ঢাকা। এমনও অনেক দেখছি যে যারা ময়মনসিংহ থেকে সারা রাত জার্নি করে আসছে, মানে রাস্তার পর বসে আছে, মানে ফ্লোরে বসে আছে, গাছের নিচে বসে আছে, পরীক্ষা দিয়ে আবার চলে যাচ্ছে তারা। তাহলে সেইখানে আমরা তো তাও এই সুবিধাটা পাচ্ছি। তো আমি 70তম পরীক্ষা দেওয়ার পরে 71তম পরীক্ষায় হচ্ছে কোয়ালিফাই করি, আর 7তম ভাইভাতে হচ্ছে হলো চাকরি হয়। তারপরেও যখন থেমে থাকলাম না, তারপরে আরো 4টা ভাইবার পরে এই চাকরিটা হচ্ছে হলো আপনার হলো। তো এই চাকরিটা যখন হলো, তো এই পরীক্ষার মধ্যেও মানে চাকরির পাশাপাশি এত পরিমাণ পড়াশোনা করতাম, মানে যে এই চাকরির পরীক্ষা সম্ভবত 19 তারিখে ছিল আমার যতটুকু মনে পড়ে। তো 18 তারিখ শুক্রবার ছিল। তো শুক্রবারে গবেষণা সহকারীতে পরীক্ষা ছিল পরিবেশ অধিদপ্তরে, আর বিকালে ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরীক্ষা ছিল। তো আমি সকালবেলা পরীক্ষা দিয়ে বিকালবেলা পরীক্ষা দিয়ে যাবো কি যাবো না, মানে এরকম চিন্তা করতেছিলাম। তার কারণ এখানে আমার টাইপ তো পুরোপুরি তখন ক্লিয়ার কিনা আমি এখনো কোনো টাইপের পরীক্ষা দিচ্ছিলাম না। তো এটাই আমার জীবনের প্রথমে টাইপ পরীক্ষা, মানে এই কর অঞ্চলে। তো তারপরে যশোরে গেলাম আপনার ঢাকা থেকে ওই রাতে, কারণ আমি ভাবিই নাই কখনো যে আমি কর অঞ্চলে চাকরি করব। আসলে জাভিদরা আমাদের থেকে অনেক ভালো স্টুডেন্ট, ঠিক আছে, মানে আমি খুব ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। মানে আমি যে কখনো গভর্নমেন্ট জব করব, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জব করব, এটা আমি কখনো চিন্তা করি নাই। তো তখন যখন রিটার্নে কোয়ালিফাই করলাম, তার একদিন কি 2 দিনের মাথায় 2 দিন সময় দিছিল, এক রাতে একদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিসের সুযোগ নাই কোনো, এদিকে অফিস করতে হচ্ছে। স্যারের কাছ থেকে ছুটি নিলাম 2 দিন বন্ধু। পরে প্রথম দিন মনে হয় 17 ঘন্টা টাইপ করলাম, পরের দিন 14 ঘন্টা, মানে একটা না টাইপ করলাম, এই হাতটা ফুলে গেল। তারপরে টাইপে পাস করবো কিনা সেটাও জানি না, মানে গেলাম, তারপরে টাইপ পাস করলাম। ভাইভাতে আমার টোটালি বলা হলো যে আপনার এই চাকরি দিবেন না, খালি খালি আপনি চলে যান, ওই আপনি ফিজিক্সে পড়াশোনা করছেন, এইসব ছোটখাটো চাকরি আপনাদের না, আপনারা বিসিএস দেন, ভালো কিছু করেন। আমি ভাবলাম যে মনে হয় মোটামুটি হয়ে গেছে, তো আল্লাহর নামে বাড়ি যাই আর কি। তো মানে রিজিক এমন একটা বিষয়, আর কর অঞ্চলটা আসলে এত ফেয়ার নিয়োগ হয়েছে, মানে ইতিহাসের জগতে যে এরকম ফেয়ার নিয়োগ হয় আমাদের যশোরে, সেটা ভাবি নাই। তো আমি তখন মনে হয় জাগলা ক্রস করি, মানে ভাইবা শেষ হয় 1টার দিকে, আমি একটু কাজটা শেষ করে 4:30 5টার দিকে জাগলা ক্রস করি।
তো হঠাৎ করে দেখি যে মানে SMS আসছে যে আমার চাকরি না, মানে রেজাল্ট দিয়ে দিছে আর কি। তো অ্যাকচুয়ালি আমি যে বাসের মধ্যে মিলাবো কি মিলাবো না, এই ব্যাপারটা আমি তো জানি যে আমার হয় নাই, তো এই ব্যাপারটা আমি পুরোপুরি এনশিওর। তারপরে ভাবলাম রিস্ক নিয়ে যে আমি একটু যাই। পরে যাওয়ার পরে প্রথমে আমি খুঁজে পাই না এরকম। আসলে আমি আরো লাকি ম্যান, মানে কেমন লাকি ম্যান যে আমি জানি, মানে আমাদের ওখানে 27 জন লোক নিছে, তো আমি লাস্ট ওয়ান, মানে আমার মেরিট পজিশন 27। তো আমি এই জন্য 27 মিলাই নাই, কারণ আমি তো জানি যে হয় নাই। পরে ভাইদা ভাই আর কি আমার, না না আমি তখন মিলাই নাই, মানে আমি ছেড়ে দিছি, তো হইতেই পারে না আর কি। আর আমি মাত্র মিলাই দেখছি, পরে দেখি যে না সত্যি 27 নম্বর, কারণ শেষের দিকটা প্রথমে আসতে হবে। তো আমি শেষের দিকে যাই, শুরুতে মানে বলে নাই তাও, তাহলে আমি শেষের দিকে ঢুকে দেখি যে আমার রোল আসছে। শেষের থেকে প্রথম। শেষের থেকে প্রথম, এই হিসাবে আমি মনে করেন যে অনেকটা লাগে। এই জন্য বললাম যে আসলে রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন। মানে আমি চাকরি পাওয়ার পরেও যে কি পরিমাণ পরীক্ষা দিছি, মানে ওই চাকরিটা খুব প্যারা ছিল, কারিগরি শিক্ষা অধিদপ্তরে, মানে অনেক প্যারা ছিল চাকরিটা। তো তারপরে ওই জায়গা থেকে আসলে চেষ্টা এরকম। ওর বিষয়ে আরেকটু বলে রাখি, ধরেন আমরা যখন আমিনুর রহমান একসাথে পড়াশোনা করছি, আমি সহ কাজল ভাবে আরো বেশ কয়েকজন GPA 5 পেয়ে সায়েন্স বিভাগ থেকে আমরা উত্তীর্ণ হই। আমি যাই হোক, আল্লাহ কোনো কারণে হয়তো কোনো ভার্সিটিতে আমি অ্যাডমিশনও দেইনি, বা পারিবারিক কিছু বিষয় ছিল, আর্থিক বিষয় ছিল, শুধুমাত্র জীবনে আফসোস যাতে না থাকে, শুধু ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করতে হয়। তারপরে তো সোহাদিতে ফিজিক্স নিয়ে আমিও ভর্তি হলাম, ও ফরিদপুরে ভর্তি হলাম। তা দেখেন মানুষ কিভাবে পরিশ্রম করলে কতটা কামব্যাক করতে পারে। আমি কিন্তু বরাবরই চেষ্টা করতাম, আমি SSC তে GPA 5 আসে না, আমার 4.75 আসছিল। তখন হচ্ছে আমি জীবনের সব থেকে বড় ধাক্কাটা খাই, কারণ আমি জানি যে আমি GPA 5 পাবো, কারণ আমি ঢাকা পড়াশোনা করতাম খুব ভালো রিনাউন্ড একটা স্কুলে। তা ওইখান থেকে খুব ভেঙে পড়ি। এরপরে বাড়িতেও চলে আসি আমরা। বাড়িতে আসার পরে তখন কিন্তু আমি ওই নিয়মিত পড়াশোনা করতাম, প্রতিদিন শেষ করতাম। আমার শ্রদ্ধা আশুতোষ স্যার, উনি আমাকে একটা কথা বলছিল, কারণ উনি আমার ব্যাকগ্রাউন্ড এটুজেড সব জানেন। উনি বলছিল যে ট্রেন যখন চলাচল করে, ট্রেন লাইনচ্যুত হলে কিন্তু ওই ট্রেনকে আবার ওই লাইনে প্রতিস্থাপিত করা বা আসাটা কিন্তু বেশ কষ্টকর বিষয়। তা তুমি যদি তোমার ট্রাকে ধীর গতিতেও তুমি লোকাল ট্রেনের মতো যদি আগাও, তাও কিন্তু গন্তব্যে তুমি পৌঁছাবা। আর তুমি যদি দেখা যাচ্ছে যে খরগোশের মতো দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে লাইনচ্যুত হয়ে গেলে, তখন কিন্তু এই ট্রাকে ব্যাক করাটা খুব কঠিন। চাকরির প্রস্তুতিও সেই। ও দেখেন যে ওকে আমি ছোট করছি না, যে ও SSC লেভেলে খুব বেশি একটা ভালো করতে পারে না, কিন্তু নিজের চেষ্টায় যে কতটা স্ট্রাগল করে। ও বললো 70টা পরীক্ষা, আমার কিন্তু অত ধৈর্য নাই ভাই, এটা বাস্তব। আমি সর্বোচ্চ বললাম যে 13টা পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে চাকরি করে। সেই কারণে কতটা ধৈর্য আর কতটা ডেডিকেশন থাকলে আজকে সে পর্যন্ত। আর আমার আরেকটা বিষয় বলে রাখি, আমি ঢাকায় পরীক্ষা দিতে গেছি বেশ কয়েকবার, প্রায় 5-6বার পরীক্ষা দিতে গেছি, বিশেষ করে প্রাণী সম্পদ সহ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে ভাইবা, বেশ কয়েকটা ভাইবা দিতে গিয়ে আমার খুব তিক্ত অভিজ্ঞতা এবং খুব একটা অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে ডেডিকেশনটা কি পরিমাণ থাকা উচিত। আমি সকাল ধরেন 9টা থেকে, ওই দিন ছিল সারা দিন রাত আমি অফিস করছি, মানে ডিউটি, পুলিশের ডিউটিতে বোঝেন। অফিস করার শেষে আমার ভোর 6টা হচ্ছে ট্রেন, 1 ঘন্টা ঘুমাইছি, 6টায় ট্রেনে মানে উঠে খুলনা থেকে এই প্রতিবারই এইভাবে যা আশা করতেছে। আর আমি যখন পড়াশোনা করতাম, আমার ডিউটির সামনে কিন্তু বই ওপেন থাকতো, আমি পড়ি আর না পড়ি এক নজর কিন্তু চেষ্টা করতাম অল টাইম বই সঙ্গে রাখার, আর প্র্যাকটিস করতাম সবসময় পড়ে। আপনার পদোন্নতি নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি পুরোটা, আপনার লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট একটা স্থির করতে হবে যে আমি এই দিকেই আগাবো, আমি পুরো ওই সাইড অফ করে দিছি যে আমি যে করে হোক আমাকে একটা ব্যবস্থা করতে হবে, আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা হয় আমি এদিকেই মুভ করবো, জেনারেল সেক্টর। সেই চেষ্টা করেই কিন্তু আজকে আল্লাহর মধ্যে একটা ব্যবস্থা হয়েছে। ধাপে ধাপে এরকম অনেক আলোচনা হবে। বন্ধু আরো কিছু বলার থেকে ভালো একটা কথা বললা যে পড়াশোনা করতে অফিসে, আমি কিন্তু অফিসে পড়াশোনা করার জন্য শোকজ খাইছি। মানে অফিসে পড়াশোনা করার জন্য শোকজ আছে, আমাদের সরকারি চাকরিতে শোকজের ব্যাপার আছে। আমার লাস্ট হচ্ছে ওইখান থেকে শোকজ দিয়ে বোয়ালমারিতে পাঠাই দিল, তোমার বললাম। তো আমার প্রিন্সিপাল স্যার আমার একদিন সরাসরি বললো যে তোমার কোনো চাকরি করার দরকার নাই, তোমার তো আমি আনছি এখানে পড়াশোনা করার জন্য, তাহলে তোমার মাস গেলে একটা টাকা দিয়ে দিই, একটা বাসা রেখে দিই, তুমি এখানে চাকরি বাকরি করার দরকার নাই, পড়াশোনা করো। ঠিক আছে, তো আমার সেই জায়গা থেকে মনে করেন যে এই পড়াশোনা করার জন্য শোকজ খায়, তারপরে আল্লাহ রহমতে এটা ব্যবস্থা। বাকিটা
এখানে আর কি। তবে আমার দিক থেকে আমি খুব লাকি যে আমার যে সহধর্মিণী আছে সে খুব সাপোর্টিভ, এবং আমার যে পরিবার বরাবরই খুব সাপোর্টিভ ছিল যে তুমি চেষ্টা করো। সেটা আমার নিজের বাবার পরিবার হোক বা শ্বশুর বাড়ি হোক, বিশেষ করে আপনার এনভায়রনমেন্ট যদি আপনার অনুকূলে না থাকে তাহলে কিন্তু প্রতিবন্ধকতা পদে পদে বাড়ে। হ্যাঁ, একা কিন্তু খুব বেশি দূর আগানো খুব কঠিন। এই জন্য পারিপার্শ্বিক সবার সাপোর্টটা প্রয়োজন। এর পাশাপাশি হচ্ছে নিয়মিত নিজ নিজ ধর্ম পালন করবেন, পড়াশোনা করবেন, আর অবশ্যই বাবা মার খেদমত করতে হবে। বাবা মা যদি দোয়া না করে তাহলে কিন্তু এত দূরে আসা সম্ভব না। হ্যাঁ, এটা হচ্ছে বড় বিষয়। তা যাই হোক, সবাইকে আমাদের যে প্রাইভেট ব্যাচ সেখানে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের যে নিয়মিত মডেল টেস্ট পরীক্ষাগুলো এটা চলমান থাকবে প্রতি শুক্রবারে, সবার জন্য উন্মুক্ত। এটা যে কেউ জয়েন করতে পারবে। এটা আমার উন্মুক্ত রাখার উদ্দেশ্যই হচ্ছে যে যাতে কারো উপকার হয়, নিজেকে যাচাই করার সুযোগ হয়, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে। এটা অনেক জায়গাতেই আছে, আবার অনেক জায়গাতে নাই। আজকে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। বন্ধু, তোমার আরো কিছু বক্তব্য থাকলে বলো। বক্তব্য হচ্ছে আপনারা সবাই জাভিদের প্রাইভেট ব্যাচ বা কোচিং এ অংশগ্রহণ করেন। তার কারণ হচ্ছে যে প্রতি শুক্রবারে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, আপনারা এই পরীক্ষা দিতে দিতে এক সময় বুঝবেনই না, মানে কোন পাশ দিয়ে যে আপনারা পরীক্ষায় টিকা শুরু করবেন, সেটা এই পরীক্ষার কারণেই আপনারা অনেক আগায় যেতে পারবেন। আর যে সিলেবাস দেখলাম, আপনারা এই সিলেবাসটা একটু ধৈর্য সহকারে পড়াশোনা করেন, মানে 6 মাস থেকে 7 মাস লাগবে, দেখবেন আপনারা আসলে একটু একটু করে পড়তে পড়তে 6 মাস পর পুরো সিলেবাসটাই কাভার হয়ে গেছে। তখন বই একবার রিভিশন হয়ে গেলে বাকি বইগুলো রিভিশন দিতে, মানে প্রথম একবার 6 মাস লাগলে বাকি 2 মাসে আপনারা পুরো বই রিভিশন দিতে পারবেন, তারপরের বার 1 মাসে বই রিভিশন দিতে পারবেন। মানে এরপরে আসবে আপনি ডে বাই ডে এক একটা বই রিভিশন দিতে পারবেন, এমন সময় চলে আসবে। মোটামুটি একটু ধৈর্য ধরেন। আসলে আপনাদের এর মধ্যে কারোর আসলে প্রথম ভাই চাকরি হবে, কারোর তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, মানে এইরকম ভাবার দরকার নাই যে ও চাকরি হয়ে যাচ্ছে আমার হচ্ছে না। যদি এইরকম ভাবেন তাইলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আসলে আপনার যখন আল্লাহ রিজিকে লিখে রাখছে, আমার এখন এমন অনেক দেখা আছে যারা 30তম ভাইবা 40তম ভাইবা ফেস করতেছে, এখনো রানিং পড়াশোনা করতেছে, চাকরি হয় নাই, মানে এখনো চাকরি হয় নাই। যারা ভাইবা ফেস করছে 30+, কিন্তু ইনশাল্লাহ তাদের চাকরি হবে। এই জগতে আসে কেউ যদি উপর আল্লাহর উপর বিশ্বাস রাখে, খালি হাতে যাওয়ার সুযোগ নাই, যদি সে নিজে থেকে হাল না ছেড়ে দেয়। শেষ পর্যন্ত মানে এটা হচ্ছে একটা বিষয় যে আপনারা সব পড়াশোনা চালায় যান, হয়তো সপ্তাহে 7 দিন পড়াশোনা হয় না, মাঝে মধ্যে একটা গ্যাপ হয়ে যায়, কিন্তু ছেড়ে দিয়ে না। মানে আমার একটা বড় ব্যাপার হচ্ছে ছেড়ে দিয়ে না। মানে আমি টোটালি ব্যাক বেঞ্চার স্টুডেন্ট, বুঝছেন? মানে আমি শুধু এখানে না, মানে আমি অনার্স লাইফেও খুব ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমার মতো স্টুডেন্ট যাতে চাকরি পাইতে পারে, ভালো কিছু করতে পারে, দোয়া রাখবেন। হয়তো আপনারা আমাদের থেকে আরো অনেক ভালো ভালো জায়গায় যাবেন। আমরা 16তম গ্রেডে আছি, আপনারা 9ম যাবেন, 10ম যাবেন, আপনারা চাইলে অনেক ভালো ভালো জায়গায় যেতে পারবেন, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করেন। আর যদি 11তম 20তম থেকে এই গ্রেডে আসতে চান, তবে সেটা হচ্ছে আমার পরামর্শ, পড়াশোনার পাশাপাশি সর্বোচ্চ টাইপে ফোকাস করেন। মানে টাইপ ছাড়া চাকরি পাওয়া খুবই সম্ভব, মানে অসম্ভব। এখন প্রতিটা কিন্তু নিয়োগেই বলছে যে মানে কম্পিউটার আর কিছুদিন পর এমন একটা অবস্থা হবে, অফিস সহায়কে ওরা টাইপ যাবে। মানে আর তো স্টেনো আসলে আমাদের মাগুরাতে নেই, কিন্তু স্টেনোটা আসলে খুব ভালো বড় একটা দেখি আস্তে আস্তে ধাপে ধাপে ওইটা মানে স্টেনোটা যদি মাগুরা শুরু হতে পারে, তাহলে আসলে ঢাকা যাওয়ার আমাদের কোনো দরকার নাই। নিজের বাসায় থেকে বা মেসে থেকে পড়াশোনা করা, এটা আসলে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, ক্রিটিক্যাল একটা আর্থিক বিষয় থেকে বেকার। খুবই আমি তো বললাম বন্ধু যে মাগুরাতে যে এরকম একটা বিষয় চালু হবে, কারণ তাও চাকরি বাকরির ক্ষেত্রে, এটা তো আমি চিন্তাও করি নাই। এই জায়গায় তোমারও আমি সহযোগিতা কামনা করবো। ধন্যবাদ আর কি। তো আপনারা দোয়া রাখবেন আমার জন্য আর কি, যাতে সামনে আরো ভালো কিছু করতে পারি। তো আপনারাও চেষ্টা চালায় যান, ইনশাল্লাহ আপনাদেরও রিজিকের ব্যবস্থা খুব দ্রুত হয়ে যাবে আর কি। দেখো, অনেক অনেক সময় অনেক ধৈর্য নিয়েছি বন্ধু, তুমি দাঁড়াও। আরেকটা বিষয় বলে রাখি, দেখেন আসলে রিজিক এমন একটা বিষয়। আরেকটা উদাহরণ দিই, আমার সহকর্মী আছে তৌফিক ভাই, সে আমার সিনিয়র, বয়সের নাই, সে আমার থেকে কোয়ালিফাইড। হ্যাঁ, সে প্রাইমারি ভাইবা দিছে, সে মানে এ টু জেড, মানে তার নফদার করণে এরকম কোনো বিষয় নাই, কিন্তু সে 20 গ্রেডে চাকরি করতেছে, কারণ আল্লাহ তাআলা রিজিক হয়তো তার ওইভাবে রাখছে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার ছোট হোক বড় হোক সবার কাছ থেকে শেখা, সবাইকে মূল্যায়ন করা। চাকরি বা জীবনে যদি আপনি সব থেকে বেশি বড় হতে চান, সেটা আপনার যে বড় বিষয়টা দরকার সেটা হচ্ছে সবথেকে বিনয়ী হওয়া। আপনি যত বিনয়ী হবেন, যে কারোর সাথে ধাক্কা লাগলো, ভাই সরি, হ্যাঁ, যে কারো কাছ থেকে কিছু আপনি জানতে চাচ্ছেন, ভাই এই বিষয়টা কি বলবেন, কেউ আপনার সাথে উচ্চ স্বরে, মানে স্বরে বা রেগে কথা বলছে, তখন আপনি নরম স্বরে বলেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি ভাইয়া। আপনি যত বিনয়ী থাকবেন বা যত লয়াল থাকবেন, দেখবেন যে আপনার পারিপার্শ্বিক সবকিছু আপনাকে গ্রহণযোগ্যতা বেশি দেবে, ভালো বলবে। হ্যাঁ, আমি কিন্তু ওইটাই এ যাবৎকাল মেনটেন করার চেষ্টা করতেছি, আগামীতেও করবে। বলেন যে অনেক অভিজ্ঞ স্যাররাও বলেন কিন্তু বিনয়ী হতে। হ্যাঁ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সকলকে। মানে এটাই আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা সবকিছুই মোটিভেশন, এটাই ছিল আমাদের স্পেশাল কার্যক্রম।